গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, বাড়িতে আছো এবং বাড়ির গুরুজনদের কথা শুনে চলছো। আশা করি তোমরা বাড়িতে সবাই পড়াশোনা করছো আমাদের ভিডিও দেখে দেখে। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা আমাদের পাঠে ঢুকে যাই। দেখো, পাঠে ঢোকার আগে কিছু কথা আমাদের বলা উচিত। দেখো, নদী তো সবারই ভালো লাগে, অনেকেরই অনেক আত্মীয় স্বজনের বাড়ি যেতে হলে নদী পথে যেতে হয়, তাই তো? ভালো লাগে তো নদী। নদী কত সুন্দর জল, তার আশেপাশের যে পরিবেশ, কত সুন্দর নৌকা যাত্রা করে যেতে কত সুন্দর ভালো লাগে। এইবার নদী পথে যেতে যেতে যদি আশেপাশে যদি পাহাড় থাকে তাহলে কত সুন্দর লাগে। হ্যাঁ, ঠিক বলেছো, তোমরা তো অনেকেই পাহাড়ে গিয়েছো, পাহাড়ে ঘুরতে গিয়েছো, পাহাড় দেখেছো, তাই তো? তাই নদীর চারিপাশে যদি পাহাড় থাকে তাহলে তার যে অপরূপ সৌন্দর্য সেটা খুবই ভালো। তোমাদের মধ্যে অনেকেই আশা করি এটা দেখেছে, তাই তো? চলো, আজকে আমাদের যে পাঠ, আজকে আমাদের যে পড়াশোনা, সেই পড়াশোনার বিষয়বস্তু এমনই একটা গল্প নিয়ে যেখানে নদী থাকবে, নদী অর্থাৎ নদীপথে যাত্রা হবে, তার চারিপাশে পাহাড় থাকবে, পাহাড়ের সারি থাকবে, তার অপরূপ সৌন্দর্য আজকে এই পাঠের মধ্যে দিয়ে আমরা জানতে পারব। ঠিক আছে, তাহলে প্রত্যেকে নিজের পাতাবাহার বইটি বার করো। পাতাবাহার বইটি বার করার পর প্রত্যেকে দেখো এই যে পৃষ্ঠা নম্বর 118 এবং 119। আজকে আমাদের পাঠের যে পাঠটা সেটা হচ্ছে 118 এবং 119 নম্বর পৃষ্ঠা আমরা আজকে পড়ব। প্রত্যেকে খুলে নাও। ঠিক আছে, দেখো আজকে আমাদের যে গল্পটি, সেই গল্পটির নাম কি? নদী পথে। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমাদের গল্পটি শুরু করি। নদী পথে, গল্পের নাম নদী পথে, কার লেখা? অতুল গুপ্ত। এবার দেখো গল্পটা শুরু করা যায়। গুয়াহাটি থেকে রওনা হতে বেলা 11টা বাজে। বেলা 2টোর পর পর্যন্ত ডাইনে পাহাড়ের সার দিয়ে নদীর পাহাড় ভেসে চলেছে। নিবিড় বনে ঢাকা পাহাড়, হঠাৎ মাঝে মাঝে এক একটা পাহাড়ে খানিকটা অনাবৃত কালো পাথরের মূলা, প্রকাণ্ড ঐরাবতের মতো। আচ্ছা, ঐরাবতটা কি বলতো? ঠিক বলেছো, ঐরাবত মানে একসা পাহাড়ের পিছনে আর একসা, তারপর আবার একসা, দূরে দূরে আরো সব ষাঁড়ের মাথা দেখা যাচ্ছে, অতি পাতলা নীল কন্যার মতো ফিকে নীল কুয়াশায় ঢাকা। এক জায়গায় একটা পাহাড় তার সঙ্গীদের ছেড়ে আড়াআড়ি সোজা চলে এসেছে জলের মধ্যে, নদীর সঙ্গে পরিচয় নিবিড় করতে। উল্টো দিকের পার একটা চরের জিহবা অনেক দূর নদীর মধ্যে এগিয়ে দিয়েছে। এই জায়গাটা স্টিমার পার হলো অতি ধীর ও সাবধানে। তাহলে দেখো, পাঠের এইটুকুনি অংশ আমরা কি বুঝতে পেলাম? যে একটা নদীপথে যাত্রা চলছে, এবং কিসে করে যাচ্ছে চলবে বলতো? নদীতে কিসে করে যাচ্ছে? ঠিক বলেছো, স্টিমারে করে যাচ্ছে। এবার স্টিমারে করে যেতে যেতে লেখক কি দেখেছেন এখানে? যে নদীর চারপাশে অর্থাৎ দুই পাশে, নদীর দুই পাশে পাহাড়ের সারি, মানে একটা সারি, তার পেছনে একটা সারি, তার পেছনে একটা সারি, এরকম দুই পাশে খুব সারি, এবং তার যে পাহাড়ের চারিপাশে যে গাছগাছালিগুলো আছে বা সেখানকার যে পরিবেশ খুবই মনোরম। একটা জায়গার এখানে উল্লেখ আছে, অনেক জায়গাতে দেখো তোমরা জানো যে পাহাড় নদীর সঙ্গে মেশে তো, পাহাড়ের শেষ অংশটা নদীর মধ্যে ঢুকে যায়। দেখো এখানেও কিন্তু ঠিক এরকমই একটা জায়গা রয়েছে যেখানে একদিকের পাহাড়ের শেষটা নদীর মধ্যে ঢুকেছে, ঠিক উল্টো দিকে আরেকটা পাহাড়ের শেষটা নদীর মধ্যে ঢুকেছে। অর্থাৎ ওখানে কি এই দুটো পাহাড়ের জয়েন্ট আছে এবং তার উপর দিয়ে নদীটা গেছে, তাই তো? এবার এইখানে যখন স্টিমারটা যাচ্ছে এই নদীপথে, অর্থাৎ এইটুকুনি অংশে যখন স্টিমারটা যাচ্ছে, তখন কিন্তু স্টিমারটা কি হচ্ছে? খুবই আস্তে আস্তে গেল। কেন গেল বলো তো? ঠিক বলেছো, কারণ ওখানে তো পাহাড়ের জয়েন্ট, অর্থাৎ পাহাড়টা একটা পাহাড়ের সঙ্গে আরেকটা পাহাড় যোগসূত্র রয়েছে। এবার সেখানে যদি জুড়ে যায় তাহলে তো স্টিমার ধাক্কা লাগতে পারে, তার জন্য স্টিমার ওখানে আস্তে আস্তে আস্তে। ঠিক আছে, চলো তাহলে পরে একটু নিতে যাই। বাঁদিকের পাহাড় সব দূরে দূরে, পিনলেসীন উঁচু চর চলেছে মাইলের পর মাইল। ব্রহ্মপুত্রের তরঙ্গ লাঞ্ছনা পাশে আঁকা, অনুজ্জ্বল রৌদ্রে মনে হচ্ছে যেন চুনারি পাথরের তৈরি। আজও আকাশে মেঘ আছে, তবে রোদকে ঢাকতে পারেনি, শুধু নিষ্প্রভ করেছে। তাহলে কি দেখতে পেলাম? যে বাঁদিকে পাহাড়গুলো কি হচ্ছে? এবার আস্তে আস্তে একটু দূরে সরে যাচ্ছে, বাঁদিকে পাহাড়গুলো দূরে দূরে যাচ্ছে। তৃণলেশীন উঁচু চর চলেছে মাইলের পর মাইল, অর্থাৎ পাহাড়টা এবার আস্তে 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 শেষ হচ্ছে। অর্থাৎ আমাদের
যে সমতল ভূমি সেই দিকে ঢুকছে কিন্তু, তাই তো? কারণ পাহাড় শেষ হচ্ছে মানে আমাদের সমতল ভূমি ঢুকছে। সেখানে কি হচ্ছে তৃণলেশহীন। তৃণলেশহীন মানে কি? তৃণ মানে সবাই জানো, কি বলতো? ঠিক বলেছো, তৃণ মানে হচ্ছে ঘাস, অর্থাৎ সেই যে চরটা, পাহাড়ের যে চরটা, সেখানে কিন্তু কোনো ঘাসের কোনো দেখা ছিল না। এবং সেখানে কি হচ্ছে, রোদ যে পাহাড়ের উপর পড়ছে যেন মনে হচ্ছে চুনারি পাথরের তৈরি। চুনারি পাথর মনে হচ্ছে চুনা পাথর বলা হয়, এক ধরনের পাথর, সেটা হচ্ছে চুনা পাথর। এই চুনা পাথরের মনে হচ্ছে। এবং কি হচ্ছে, আকাশে মেঘ আছে, কিন্তু আকাশের মেঘটা কি বলেছে, যে সূর্যের যে আলো, অর্থাৎ সূর্যকে মানে অন্ধকার করে দিতে পারেনি, শুধু আলোটাকে কি বলেছে, একটু কমিয়ে দিয়েছে। দেখবে অনেক সময় যখন মেঘলার দিনে হয়, রোদ আছে, হঠাৎ করে মেঘ আসলো, সূর্যের আলোটা কমে গেল। অর্থাৎ এখানে যে শব্দটা আছে, শুধু নিষ্প্রভ করেছে, এই যে শব্দটা নিষ্প্রভ মানে হচ্ছে আলোটাকে কমিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো তাহলে আমরা পরের পৃষ্ঠায় যাই। দেখো কি বলেছে, ডান দিকের পাহাড়ের প্রাচীরটা যখন একটু একঘেয়ে বোধ হচ্ছে, এমন সময় হঠাৎ পাহাড় গেল দূরে সরে। পূর্ব বাংলার শীতের নদীর পরিচিত রূপটি ফুটে উঠল। এখানে ওখানে ছড়ানো চরের শুভ্র বালু কেটে কালো নীল জলের ধারা, দিকচক্র বলে গাছের ঘন সবুজ দেখা। তাহলে দেখো, আমি এর আগের যে প্যারাটা ছিল সেখানে আমি বলেছিলাম যে কি হচ্ছে, পাহাড়ের যে ভূমিটা সেটা আস্তে আস্তে শেষ হয়ে সমতল ভূমির দিকে কিন্তু নদীতে ঢুকছে, অর্থাৎ স্টিমারটা নদীর দিয়ে সমতল ভূমির দিকে যাচ্ছে। পাহাড় শেষ হলো, সেখানে চরে কিন্তু কোনো গাছপালা ছিল না, মানে তৃণলেশহীন, অর্থাৎ এখানে যেখানে বলা হয়েছে। তারপরে যখন আরো আস্তে আস্তে যখন সমতল ভূমির দিকে এগোচ্ছে, তখন কি হচ্ছে, গাছপালা আসছে, অর্থাৎ চরগুলো, নদী এবং পাহাড়ের যে মাঝের যে চরগুলো, ফাঁকা জায়গাগুলো, সেখানে কি হচ্ছে, আস্তে আস্তে গাছগাছালি যে দেখা সেটা পাওয়া যাচ্ছে। এবার দেখো, বেলা পড়ে আসছে। বেলা পড়ে আসছে মানে কি, কোন সময় কথা বলা হয়েছে? ঠিক বলেছো, এটা হচ্ছে বিকাল বেলার দিকে কথা বলা হয়েছে। কেবিনের সামনে বেতের কুর্সিতে রোদে বসে আছে। সম্মুখে একটা গোল চর, চারিদিকে নীল পাহাড়। যারা ছিল নদীর পাশে, বাপ ঘুরে মনে হচ্ছে তারা যেন নদীর মাঝখান থেকে উঠেছে। একখণ্ড কালো মেঘ সূর্যকে আড়াল করেছে। রূপালী জরির পাড় দেওয়া নীলাম্বরী আঁচল, মাঝখানে একটা চোখ ঝলসানো গোল ফুটো দিয়ে নীল আকাশ দেখা যাচ্ছে। নীল রঙের স্রোত, সব মিলে মনে হচ্ছে যেন টার্নারের একটা ছবি। তবে এইটুকুনি পার্টে আমরা কি জানতে পারলাম, অর্থাৎ এইটুকুনি বেড়াতে, যে বিকাল বেলাকার সময় পাহাড় দেখতে দেখতে এসছে, অনেকক্ষণ ধরে আসছে, একঘেয়ে হয়ে যাচ্ছিল। এবার কি হচ্ছে, পাহাড়টা শেষ হচ্ছে, সামনে অনেক চর, অর্থাৎ নদীতে যে চর, অর্থাৎ চর আমরা কোন জিনিসটাকে বলবো, নদীর মধ্যে যদি হঠাৎ করে কোনো একটা দ্বীপ বা কোনো একটা জায়গা উঁচু হয়ে যায় সেটাকে চর বলি, অথবা নদীর ঠিক দুই পাশে, নদীরটা ঠিক দুই পাশে যে বালির অংশটা থাকে সেটাকে আমরা চর বলি। তাহলে কি হচ্ছে, এবার নদীটা একটু আঁকা বাঁকা পথে যাচ্ছে। দেখো, অনেকেই তো নদীতে নৌকা করে গিয়েছো, নদীটা যদি আঁকা বাঁকা পথ যায়, তখন তোমরা নদীতে আঁকা বাঁকা পথে যখন এগিয়ে যাবা, তখন পিছনে ঘুরে তাকালে মনে হবে সেই আঁকা বাঁকা পথের পেছন দিকে যদি কোনো মানুষ থাকে, তখন মনে হয় সে যেন নদী থেকে উঠছে, কিন্তু সে আসলে কিন্তু নদীর যে দুই পাশে চর আছে সেখান থেকে উঠছে, কিন্তু মনে হচ্ছে যেন, যেহেতু নদীটা আঁকা বাঁকা, যেন মনে হচ্ছে নদী থেকে উঠছে। এবার দেখো কি বলেছে, যে সূর্যকে একখান্ড প্রকাণ্ড মেঘ আড়াল করে রেখেছে। এবার দেখবে, অনেকেই দেখবে বর্ষাকালের দিনে এটা বিশেষ করে হয়, যে রোদ উঠেছে, হঠাৎ করে সূর্যের চারিদিকে একটা মেঘ হয়ে গেল, তখন কিন্তু যে সূর্যের যে অপরূপ ছটা সেটা কিন্তু দারুণ লাগে। অর্থাৎ সূর্যটাকে মেঘ আড়াল করে রেখেছে, তার ছটাটা মেঘের চারিদিক দিয়ে বেরিয়ে আসছে, সেটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। ঠিক আছে, এই যে অপরূপ সৌন্দর্য, এইটা দেখে কবির মনে হয়েছে যেন টার্নারের ছবি। আচ্ছা, টার্নারটাকে, টার্নার হলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী, ইংল্যান্ডের একজন ব্রিটিশ, অর্থাৎ মানে চিত্রশিল্পী, অর্থাৎ ইংল্যান্ডের একজন বিখ্যাত চিত্রশিল্পী। তা চিত্রশিল্পী তো হলো, তার নামটা এখানে কেন হলো? দেখো, এই যে মনোরম পরিবেশের কথা, মনোরম চারিদিকের দৃশ্যর কথা যে ফুটে উঠেছে এই গল্পের মধ্যে, কেন টার্নারের কথা হলো? কারণ টার্নার হচ্ছেন একজন বিখ্যাত জল রং করা চিত্রশিল্পী, অর্থাৎ জল রঙে তিনি ছিলেন সিদ্ধহস্ত। জল রঙের মাধ্যমে তিনি কি করেছিলেন, তিনি বিভিন্ন নৈসর্গিক যে মানে সৌন্দর্য সেগুলোকে তিনি ফুটিয়ে তুললেন। তাই কবির মনে হয়েছে এই যে নৈসর্গিক যে সৌন্দর্য সেটা টার্নারের ছবির সঙ্গে তিনি তুলনা করেন। একটা চরের ওপারে নদীর মধ্যে সূর্য অস্ত গেল, আগুনের প্রকাণ্ড গুলো
অবশ্যই সূর্যের দিকে তো আমরা তাকাতে পারি না সাধারণত, সূর্যকে দেখি মনে হয় যেন একটা আগুনের মানে গোলা চলছে, কবিরও তাই মনে হয়েছে। ঘড়িতে 5:06। অনেক পূবে চলে এসেছে। শুক্রবার দিন সূর্যাস্তের সময় ছিল ঘড়িতে 5:15। তবে আমার এ হাত ঘড়িকে বৈজ্ঞানিক পর্যবেক্ষণে ভিত্তি করা চলে না। ওর 3 দিনের গতিবিধির ফল অনেকটা চমকপ্রদ। দেখো এইটুকুনি অংশে কিন্তু সূর্যাস্তের দুরকম সময় বলা হয়েছে। প্রথম যে সময়টা বলা হচ্ছে সেটা হচ্ছে সেই দিনকার সময়, যেদিনকার এই গল্পটা বলা হচ্ছে, সেই দিনকে 5:06 কবি দেখলেন যে সূর্য অস্ত গেছে। কিন্তু তারপরে দেখো বলা হচ্ছে শুক্রবার দিন সূর্যাস্তের সময় ছিল 5:15। তাহলে এই দুটো টাইম কেন আলাদা হলো? কারণ এই নদীপথে কবি কিন্তু 2 দিন বা 3 দিন, অবশ্যই 3 দিন, কারণ 3 দিনে গতিবিধির ফল বলা হয়েছে এখানে। 3 দিন ধরে এই নদীপথে কিন্তু স্টিমারে তিনি চলেছেন। তাই যেদিনকে 5:06 গেল, তার আগে সূর্য অস্ত গেল, তার ঠিক আগের দিনকে সূর্য অস্ত গেছিল 5:15। বোঝা গেল? অর্থাৎ তাহলে যে দিনকার কথাটা এখানে বলা হচ্ছে সেই দিনটা কি ছিল? শুক্রবার পরের দিন, কি বার? শনিবার। বোঝা গেল? স্তব্ধ ব্রহ্মপুত্রের বুকের ওপর সন্ধ্যা নেমে এলো। পূবের প্রতিপদের সোনালি চাঁদ পশ্চিম আকাশে বৃহস্পতি জলজল করছে। অর্থাৎ সূর্য অস্ত গেলে এবার তো আস্তে আস্তে সন্ধ্যা নামবে, চারিদিকটা অন্ধকার হবে। চারিদিকটা যখন অন্ধকার হলো তখন কবি কি দেখলেন আকাশে? কবি দেখলেন পূব দিকে সোনালি চাঁদ উঠেছে এবং পশ্চিম আকাশে বৃহস্পতি। বৃহস্পতি কি? ঠিক, বৃহস্পতি হচ্ছে একটা গ্রহ, সূর্যের চারিদিকে ঘোরা যে গ্রহগুলো তার মধ্যে একটা হচ্ছে গ্রহ, সব থেকে বড় গ্রহ। তাহলে কি দেখছেন? যে পশ্চিম আকাশে বৃহস্পতি জলজল করছে। তাহলে দেখো এই যে আমরা গল্পটা পেলাম, এই গল্পটার মাধ্যমে আমরা কি বুঝতে পেলাম? যে একটা পাহাড়ি নদীতে প্রথমে স্টিমারে করে যাচ্ছেন, তার দুই পাশে পাহাড় ছিল, পাহাড়গুলো অনেক সময় নদীর জলে মিশে এসেছিল, সারি সারি পাহাড়, খুব অপূর্ব সৌন্দর্য, কিন্তু পাহাড়ের আশেপাশে কি হচ্ছে? ঘাস ছিল না। আস্তে আস্তে যখন নদীপথে আঁকা বাঁকা পথ দিয়ে যখন তিনি সমতল ভূমিতে প্রবেশ করলেন তখন কি হলো? ঘন সবুজ বন আসলো, গাছপালা দেখলেন, তারপর চারিদিকের যে মনোরম যে সৌন্দর্য সেগুলো তিনি ফুটিয়ে তুললেন। এবং আকাশে কি হলো? যে সূর্যকে একটা মেঘ আড়াল করে রেখেছিল, তার শুধুমাত্র সূর্যের যে উজ্জ্বল সেটাকে একটু কমিয়ে দিয়েছিল, তাই তো? এই করে করে তিনি আস্তে আস্তে যে তার যাত্রাপথের যে বিভিন্ন নদীপথের যে বিভিন্ন যে সৌন্দর্যগুলো সেগুলো তিনি এই গল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। বোঝা গেল? এইবার দেখো এখানে একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম শুনেছি, তাই তো? কি নাম বলো তো? ঠিক, ব্রিটিশ চিত্রশিল্পী টার্নার। আচ্ছা, তিনি কেন বিখ্যাত? আমি কিন্তু পাঠে একটু বলেছিলাম। দেখো এখানে কিন্তু টার্নারের কেন বিখ্যাত সেটা বলে দেওয়া আছে। আচ্ছা, টার্নারের পুরো নাম কি? জোসেফ ম্যালার্ড উইলিয়াম টার্নার। জোসেফ ম্যালার্ড উইলিয়াম টার্নার। ব্র্যাকেটে দেখো 1775 থেকে 1851। 1775 সালে তার জন্ম এবং মৃত্যু হচ্ছে 1851 সালে। পৃথিবী বিখ্যাত ব্রিটিশ চিত্রশিল্পী, অর্থাৎ তার ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ডে তার জন্ম। পৃথিবী বিখ্যাত, খুবই নাম করা ছিল। কেন? জল রং ও তেল রঙের নৈসর্গিক আঁকার ব্যাপারে তিনি ছিলেন সিদ্ধহস্ত। জল রং এবং তিল রং, তুলির মাধ্যমে অবশ্যই তিনি কি ছিলেন? নৈসর্গিক চিত্র আঁকায় তিনি সিদ্ধহস্ত। তার আঁকা ইংল্যান্ডের নদী ও সমুদ্রের ছবির সঙ্গে লেখক পূর্ববঙ্গের নদীবক্ষের ভ্রমণকালে দেখা নিঃসঙ্গের মিল খুঁজে পেয়েছিলেন। অর্থাৎ তিনি যে ছবিগুলো আঁকতেন ইংল্যান্ডের বিভিন্ন নদী, বিভিন্ন পাহাড়ি নদীর যে ছবিগুলো আঁকতেন, সেখানকার যে সৌন্দর্যগুলো ফুটিয়ে তুলতেন, এই গল্পে কবি যাত্রাপথে যে যে ছবিগুলো ফুটে উঠেছে পরিবেশে, সেই ছবির সঙ্গে কবির মনে হচ্ছে টার্নারের ওই ছবি মিল আছে। তাই তিনি এখানে টার্নারের নামটা প্রসঙ্গক্রমে এনেছেন। ঠিক আছে, ঠিক আছে। দেখো গল্পটাই কি ছিল? গল্পটা নদীপথে যে গল্পটা, তার যে লেখক কি নাম ছিল বলতো? ঠিক বলেছে, অতুল গুপ্ত। এই নদীপথের মাধ্যমে লেখক কি করেছিলেন? যে একটা নৌকা যাত্রার বর্ণনা তিনি দিয়েছিলেন। অর্থাৎ পাহাড়ি নদীতে তিনি যখন যাচ্ছিলেন তার একটা বর্ণনা দিয়েছিলেন। কি ছিল সেই বর্ণনার মাধ্যমে? যে পাহাড়ি নদী, চারিপাশে অনেক পাহাড়, সারি সারি দিয়ে পাহাড় আছে দুই পাশে, ঠিক আছে? তাহলে পাহাড়ের কিছু অংশ নদীর মধ্যে ঢুকে যাচ্ছে, উল্টো দিকেরও একটা পাহাড় নদীর মধ্যে ঢুকে যাচ্ছে, সেখানে স্টিমারটা আস্তে আস্তে যাচ্ছিল। কেন যাচ্ছিল জানো তো?
কারণ সেই জায়গাতে তো পাহাড় দুটো একটার সঙ্গে একটা জয় না, সেখান দিয়ে স্টিমার যদি জড়ে যায় তাহলে তলাটা যদি ভুলবশত লেগে যায় তাহলে স্টিমারটা ক্ষতি হবে। এবং তিনি আরও ওই যে গল্পটার মাধ্যমে কি দিয়েছিলেন, পাহাড়ের যে চারিপাশের যে নৈসর্গিক যে সৌন্দর্য সেটাকে তিনি ফুটিয়ে তুলেছিলেন, তাই তো। এবার আস্তে আস্তে কি দেখলেন, দেখো যখন পাহাড়ি নদী দিয়ে যেতে যেতে যখন আস্তে আস্তে সমতলের দিকে তিনি প্রবেশ করলেন, সেই সমতলের সৌন্দর্য তিনি ফুটিয়ে তুললেন। কি ছিল সেই সমতলের সৌন্দর্যের মধ্যে? পাহাড়ে কি ছিল? তৃণলেশীন, অর্থাৎ তার যে চরটা, তার যে ভূমিটা, সেই ভূমিটা কি ছিল? গাছপালাটা কম ছিল, অর্থাৎ ঘাস ছিল না। যখনই তিনি সমতলের দিকে প্রবেশ করলেন তখন দেখো জলটাও কিন্তু কালো হয়ে যেতে লাগলো, এবং তার চারিপাশে কি হলো, দুই পাশে বিভিন্ন গাছপালা অর্থাৎ ঘন সবুজ বন সেখানে আসতে শুরু করলো। এবং আকাশে কি হলো, আকাশে মেঘ ছিল, সূর্যকে সেই মেঘ ঢেকে দিয়েছিল এবং সূর্যের যে তেজ সেটাকে কমিয়ে দিয়েছিল। আস্তে আস্তে কি হলো, বিকালবেলা হলো, সে বিকালবেলা সূর্য অস্ত গেল। ঘড়িতে কটা বাজে তখন? ঠিক বলেছো, 5:06। আর ঠিক আগের দিন কি বার ছিল? শুক্রবার দিন অস্ত যাওয়ার সময় কটা ছিল? 5:15। তাহলে একটা জিনিস তো পরিষ্কার যে এই গল্পেই উল্লেখ আছে যে 3 দিন ধরে তিনি অর্থাৎ কবি এই নৌকাযাত্রায় ছিলেন, অর্থাৎ স্টিমারে করে তিনি নদীপথে ছিলেন। ঠিক আছে, এই ছিল গল্পের মোটামুটি একটা সারাংশ। এইবার দেখো গল্পের অনুশীলনী তো কিছু ছিল না, তাহলে এই অনুশীলনী এইখান থেকে আমরা কিছু কিছু প্রশ্ন তৈরি করা হয়েছে, এই প্রশ্নগুলো এবার তোমাদেরকে বলা হচ্ছে। দেখো প্রত্যেকে 118 এবং 119 নম্বর পেজ তোমাদের পাতাবার বের করে নাও, সবাই বের করে নাও। ঠিক আছে, দেখো এখানে যে গল্পটা আছে সেই গল্পের থেকে প্রথমে শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থানে প্রথমটা কি আছে? গৌহাটি থেকে রওনা হতে বেলা ড্যাশ বাজে। কটা বেজেছিল? ঠিক বেলা 11টা বেজেছিল। পাহাড়ের খানিকটা অনাবৃত কালো পাথরে মোড়া প্রকাণ্ড ড্যাশ পাশের মতো। কিরকম দেখতে লাগছিল পাহাড়টা যখন কালো ছিল? ঠিক ঐরাবতের মতো। আচ্ছা, এবার পরের কোশ্চেনে আসছি। ড্যাশ শীতের নদীর পরিচিত রূপটি ফুটে উঠবে। আচ্ছা, এইটা কোথায় ছিল বলতো? যখন স্টিমারে করে নদীপথে যখন তিনি সমতলের দিকে এসেছিলেন, ঠিক সমতলের যে নদীর রূপটা সেখানে তিনি একটা দেশের নাম করেছিলেন। কোন দেশের নাম? হ্যাঁ, পূর্ববঙ্গ বা পূর্ব বাংলা। পূর্ব বাংলা কোনটাকে বলা হচ্ছে এখন? ঠিক, পূর্ব বাংলা বলতে এখনকার বাংলাদেশকে বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনে আসছি। পশ্চিম আকাশে ড্যাশ জলজল করছে। পশ্চিম আকাশে কি জলজল করছিল? যখন সন্ধ্যা নামলো, রাতের আকাশে একদিকে যেমন চাঁদ ছিল সোনালি, তেমনি পূর্ব দিকে যেমন চাঁদ ছিল, তেমনি পশ্চিম আকাশে কি জলজল করছিল? ঠিক, বৃহস্পতি জলজল করছিল। তাহলে এখানে যেমন আমাদের এই 4টে শূন্যস্থান হয়ে গেল। এবার পরের কোশ্চেন আসছি। পরের কোশ্চেনটা দেখো, পূর্ণ বাক্যের উত্তর দাও। আমি কিন্তু এই ভিডিওটার শেষের দিকে এই যে কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে, কোশ্চেনগুলো তোমাদের ভিডিওতে দেওয়া হবে, তোমরা বাড়িতে লিখে নিয়ে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন, পূর্ণ বাক্যে উত্তর দাও। অর্থাৎ যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু এক কথায় না, পূর্ণ বাক্যে, একটা গোটা বাক্যে উত্তর দেবে। দেখো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি, নদীর যাত্রাপথে দুই পাশে পাহাড়গুলি কেমন ছিল সেটি দেখো। কেমন ছিল? নদীতে যখন স্টিমারে করে যাত্রা করছিলেন কবি, তখন দুই পাশে কি ছিল? সার দিয়ে পাহাড়, অর্থাৎ একদিকে পাহাড়ের সাথ, তারপরে আবার সাথ, তারপর আসে আমরা পর্বত চলতে গেছে। ঠিক উল্টো দিকের পাড়েও ঠিক এরকম ভাবে পাহাড়ের সার ছিল। পাহাড়ের চরগুলো কি ছিল? তৃণলেশীন। এবং পাহাড়গুলো মাঝে মধ্যে কি হচ্ছিল, যে একদিকের পাহাড় এবং অন্যদিকের পাহাড় জলের তলায় মিশে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে পাহাড়ের বর্ণনাটা এখানে কিরকম ভাবে কবি দিয়েছেন। পরের কোশ্চেনে আসছি। গল্পে কোন নদীর কথা বলা হয়েছে? বলতো কোন নদীর কথা বলা হয়েছে? একটা নদীর নাম কিন্তু গল্পে আছে, সেটা কি নদী? ঠিক বলেছো, গল্পে কিন্তু ব্রহ্মপুত্র নদীর নাম করা হয়েছে, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর নাম এই গল্পে উল্লেখ হয়েছে। পরের কোশ্চেনে আসছি। গল্পে কোন বিখ্যাত চিত্রশিল্পী উল্লেখ আছে? বলতো। ঠিক, গল্পে যে বিখ্যাত চিত্রশিল্পী উল্লেখ আছে তিনি হলেন ব্রিটিশ চিত্রশিল্পী টার্নার।
তোমরা এখানে পুরো নামটাও লিখতে পারো অথবা শুধু টান্ডন লিখলেও আমাদের। তবে উত্তরটা কি হলো, গল্পে যে বিখ্যাত চিত্রশিল্পীর নাম আছে তিনি হলেন ব্রিটিশ চিত্রশিল্পী টান্ডন। বুঝা গেল? আচ্ছা, পরের কোশ্চেন দেখো, সন্ধ্যার সময় আকাশে কি দেখা গেছিল? যখন সূর্য অস্ত গেল, সন্ধ্যা নামলো, তখন সূর্য আকাশে কি দেখা গেছিল? পূর্বে এক ধরনের জিনিস দেখা গেছিল, পশ্চিমে এক ধরনের জিনিস দেখা গেছিল। কি দেখা গেছিল? ঠিক, পূর্বে হচ্ছে সোনালী চাঁদ। পূর্বে পূর্ব আকাশে সোনালী চাঁদ দেখা গেছিল এবং পশ্চিম আকাশে কি হয়েছে? ব্রহ্মপুত্র যে গ্রহ, সেটা এই বৃহস্পতি, ভুল বললাম একটু, বৃহস্পতি যে গ্রহ সেটা হচ্ছে জ্বলজ্বল করছে। তাহলে উত্তর কি হলো? যখন সন্ধ্যা নামলো তখন পূব আকাশে প্রতিপদে সোনালী চাঁদ এবং পশ্চিম আকাশে বৃহস্পতি জ্বলজ্বল করছে। বোঝা গেল? আচ্ছা, এইবার পরের কোশ্চেনে আসছি, অস্ত যাওয়ার সময় সূর্যকে কেমন দেখাচ্ছিল? বলো তো, অস্ত যাওয়ার সময় সূর্যকে কেমন দেখাচ্ছিল? ঠিক বলেছ, যখন অস্ত যাচ্ছিল সূর্যকে একটা আগুনের প্রকাণ্ড গ্লোবের মতো লাগছিল, তাই তো? দেখো, সাধারণ সময় আমরা যখন সূর্যের দিকে তো সাধারণত তাকাতে পারি না, তাকালে তো চোখ ঝলসে যায়। যদিও বা একটুখানি তাকায়, যেন মনে হয় একটা গোল বলের মতো সবসময় দাদা দাদা করে জ্বলছে। ঠিক তেমনই এই গল্পে কবি দেখেছিলেন যখন সূর্য অস্ত গেছিল, অস্ত যাওয়ার সময়ও কিন্তু সেই প্রকাণ্ড গ্লোবের মতো কিন্তু সূর্যকে দেখেছিল। তাহলে এই পার্ট থেকে আমরা এই কটা কোশ্চেনই পড়ব, ঠিক আছে? এছাড়াও তোমরা পড়তে পারো, ঠিক আছে, কিন্তু এই কটা কোশ্চেনও। এবার দেখো, কোশ্চেন যেগুলো আছে, যেগুলো তৈরি করা হয়েছে, সেই কোশ্চেনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, একটু তোমরা ভিডিওটাকে জুম করে দেখে নিতে পারো। এই দেখো, ধন্যবাদ। তোমরা ভিডিওটাকে একটু আগে পরে করে কোশ্চেনগুলো লিখে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের দিন আবার আমরা নতুন একটা পার্ট, নতুন একটা গল্প বা নতুন একটা কবিতা নিয়ে আমরা হাজির হব। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।